ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আপনাদের জন্য কিছু ভয়ঙ্কর ঘটনা থাকবে। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম যেই ঘটনাটা আজকে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল একজন কবিরাজ। মূলত তিনি একটা মসজিদের ইমাম ছিলেন। তার জীবনের কিছু মর্মান্তিক ঘটনা, সেটা দিয়ে আজকে ঘটনা শুরু করব। তো ঘটনাটা ছিল এরকম যে একজন ইমাম সাহেব, তিনি একটা মসজিদে নামাজ পড়াইতেন, ইমামতি করতেন। পাশাপাশি তিনি পানি পড়া, ঝাড়ফুঁক করতেন এবং তিনি কবিরাজ টাইপের যে বিষয়গুলা আধ্যাত্মিক জগতের, এইগুলা সম্পর্কেও তার অনেকটা ধারণা ছিল, জ্ঞান ছিল। তো তিনি যে মসজিদে ইমামতি করতেন, ওই মসজিদের যে এলাকাটা ছিল, ওই এলাকার মধ্যে কিছু মানুষ তার বিরুদ্ধে একটা হাস্যকর একটা বদনাম উঠায় এবং তাকে সেখান থেকে চাকরিচ্যুত করে। তো তিনি চাকরি হারিয়ে অনেকটাই ভেঙে পড়েন। তারপরে তিনি আর কোথাও ওরকম তার মিল মতো চাকরি পান নাই, পছন্দ মতো, যার কারণে তিনি অবসরে চলে যান। মূলত তার ওই সময় মোটামুটি বয়স হয়েছিল। তো তার যেহেতু একটা সংসার আছে, তারও তো সংসারটা একটু চালাতে হয়। এর জন্য তিনি যে কবিরাজি বিষয়গুলো জানতেন, ওইগুলো তিনি নিয়মিত করতে থাকেন এবং আগে থেকে বাড়ায়া দেন। তো ওই মসজিদে আবার সকালবেলা তিনি মক্তব পড়াইতেন। তো সেইখানে তার অনেকগুলা স্টুডেন্ট ছিল, যারা তাকে অনেক সম্মান করত। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতেছি, ঠিক ওরকমই একজন স্টুডেন্ট, যে কিনা তার কাছে মক্তবে পড়তো, তার কাছ থেকে নেয়া ঘটনাটা। এবং সে একদিন তার বাড়িতে আসে, অন্য অন্য মানুষের মাধ্যমে খবর পান যে ওরকম জায়গায় একটা কবিরাজ আছে যে কিনা ঝাড়ফুঁক করে। তো সেই সুবাদে সে একদিন হয়তো কোনো কারণে বা তাদের বাড়িতে ছোট বাচ্চার জন্য পানি পড়া বা যে কোনো একটা কিছু নেওয়ার জন্য আসে। তো দেখে তাকে চিনে ফেলে। তখন সে সেই ইমাম সাহেবের সাথে অনেক কথাবার্তা বলেন এবং তিনি কেমন আছেন এইগুলা জানতে চান। তো সেই লোকটা তাকে বলে যে তুমি মাঝে মধ্যে আইসো, তোমার যখন ইচ্ছা হয় আইসো। সেই ছাত্রটাও তার খুব মানে পছন্দের একজন ছাত্র ছিল এবং তিনি তাকে অনেক আদর করতেন। তো যাই হোক, এরকমই একদিন হঠাৎ মানে সে অসুস্থ হয়ে পড়ে। সেই যে স্টুডেন্ট ছেলেটা ছিল, সে আবারও তার কাছে একদিন আসে কোনো কারণে এবং এসে দেখেন তিনি অসুস্থ ছিলেন। তার রুমে যেয়ে তার সাথে বসে কতক্ষণ কথাবার্তা বলে এবং তাকে আশ্বস্ত করে যে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিবে, এরকম অনেক কথাবার্তা বলে যে আপনি সুস্থ হয়ে যাবেন, দোয়া করি। তখন সেই ইমাম সাহেব বলে যে না, আসলে এই রোগ ভালো হবে না, এটা ভালো হওয়ার মতো রোগ না, এর পিছনে একটা কারণ আছে, আমি অন্য একদিন তোমাকে বলবো, তুমি আইসো। তো ইমাম সাহেব তাকে এই কথাগুলা বলে এবং সে চুপ হয়ে যায়। তো পরবর্তীতে সে সেখান থেকে চলে আসে। তো আসে এরকম হঠাৎ একদিন ওই ছেলেটার কাছে ফোন আসে। দেখে যে সেই ইমাম সাহেবের ছেলে তাকে ফোন করছে এবং তাকে যাওয়ার জন্য বলতেছে। সে নাকি খুবই অসুস্থ, সে তার সাথে একটু কথা বলতে চায়। তখন সে তার বাড়িতে যায়। সে তখন তাকে দেখে বলে যে তুমি আসছো, তাকে দেখে বোঝা যাচ্ছিল যে হয়তো সে তার অপেক্ষায় ছিল। তখন সে তাকে বলে যে তোমার কি মনে আছে আমি আরো 15-20 দিন আগে তোমাকে একটা কথা বলছিলাম যে আমার এই রোগটা ভালো হবে না। তার বিষয়টা অনেকটা ভুলেই গেছিলেন।
তখন তার হঠাৎ মনে পড়ে। তখন সে তাকে বলে যে, "জি হুজুর, আপনি এটা বলছিলেন যে এই রোগ ভালো হবে না। এর পিছনে একটা কারণ আছে। আপনি বলছিলেন পরে বলবেন।" তখন সেই ইমাম সাহেব বলতে শুরু করে। তো এরকমই একদিন আমি জোহরের সময় যখন নামাজে যাব তখন একটা লোক আসে। আইসা বলে যে, "হুজুর, একটা আসর ছাড়াইতে হবে।" সেই লোকটা বলে যে, "হুজুর তাড়াতাড়ি চলেন।" তখন সেই হুজুর যিনি ছিলেন ইমাম সাহেব তিনি বলেন যে, "আসলে ওই লোকটাকে আমি বলি যে, 'এখন তো আসলে যাওয়া যাবে না। এখন তো নামাজের সময়, আমি বিকালে আসবো, আপনি যান।' বাড়ির ঠিকানাটা জেনে রাখে।" তো সেই হুজুর যেই এলাকাতে থাকতেন ওইখানে আবার নদী অঞ্চল ছিল। যমুনা নদীর পাশে কোনো একটা জেলায় তার বাড়ি। তো সেই যমুনা সেতু দিয়ে পার হয়ে, যমুনা সেতু বলতে ছোট একটা নাকি ব্রিজ ছিল। যমুনার এখন ওইটা আমি জানি না সঠিক যে ওই যমুনার কি আরো কোনো ছোটখাটো ব্রিজ আছে কিনা, বা কোনো হয়তো শাখা, নদীর যে শাখা যায় ওইখানে হয়তো কোনো ব্রিজ ছিল। সেই ব্রিজটা নাকি পার হইলে ওইখানে নাকি একটা জঙ্গল টাইপের একটা জায়গা আছে যেখানে খুবই নির্জন, যেখানে কোনো মানুষজন থাকে না। তো এরকম একটা পথ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন ওই বাড়িতে বিকাল দিকে, তখন সেই জঙ্গল থেকে একটা ছেলে বের হয়। দেখে বোঝা যাচ্ছিল খুবই স্মার্ট এবং সুদর্শন যে পুরুষ থাকে, যেমন উঁচা লম্বা আবার দেখতেও অনেকটা সুন্দর। তখন সে ইমাম সাহেবকে বলে যে, "ইমাম সাহেব, আপনি কোথায় যাইতেছেন?" তো এটা যখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, কিন্তু ইমাম সাহেব সেই সুদর্শন ছেলেটাকে দেখছে। দেখে যখন তিনি তার চোখের দিকে তাকান তখনই তিনি বুঝতে পারেন যে আসলে এটা মানুষ না। কারণ তার চোখের মধ্যে তিনি এমন কিছু একটা দেখতে পাচ্ছিলেন যে বোঝা যাচ্ছিল এটা অন্য কিছু, এটা মানুষ না। আর যেহেতু তিনি আধ্যাত্মিক জগতের মানুষ, এগুলা নিয়েই তার কাজ। তাই তিনি জিনিসটা বুঝতে পারছিলেন। তখন তিনি সেই লোকটার সাথে কোনো কথা বলেন নাই। সেই লোকটাকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে থাকেন। তখন সেই ছেলেটা আবারও তাকে ডাকে যে, "ইমাম সাহেব, আপনি কোথায় যাইতাছেন? আসর ছাড়াইতে যাইতাছেন? যাইয়েন না।" তখন ইমাম সাহেব সেখানে দাঁড়ায়। দাঁড়ায় বলে যে, "আমার কাজই তো এইটা। আমার কাজ আমি করব।" তখন সেই ছেলেটা বলে যে, "ইমাম সাহেব, ওই মেয়েটাকে আমি আসর করছি। আপনি যাইয়েন না। আপনার ভালো হবে। আপনি ফিরত যান।" তখন ইমাম সাহেব একটু মানে রেগে যান এবং বলেন যে, "আমার কাজ যেটা আমি করবই। তো তুই যা করতে পারিস তুই করিস।" এরকম কথা বলে সেই ইমাম সাহেব সেখান থেকে চলে যায়। তো সে যেয়ে যখন সেই বাড়িতে ঢোকে, তো ঢুকে যখন সেই মেয়েটার কাছে গিয়ে বসে, তখনই সেই মেয়েটা তাকে দেখে রেগে যায় এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। যে, "শুয়োরের বাচ্চা, তোকে বললাম আসতে না, তারপরও তুই আসলি। এত করে বলার পরেও তোর ভালো হবে না।" যাই হোক, এরকম অনেক কিছু বলে এবং সেই ইমাম সাহেবও তাকে পাল্টা অনেক কথা বলে যে, "ঠিক আছে, তুই যা পারিস করিস।" এরকম কত হুমকি দিল। এরকম অনেক কিছু বলে তাকে সে তাড়ায় সেই জিনটাকে, যে খারাপ জিনিসটা ছিল। তো পরবর্তীতে যখন সেই ইমাম সাহেব বাড়িতে ফিরতেছিলেন, তখন তিনি সেই যে জায়গাটাতে ওই ১ম যাওয়ার সময় সেই লোকটার সাথে দেখা হয়েছিল, ঠিক সেই জায়গাটাতে আসেন যখন, তখন তিনি দেখতে পান যে সেই জঙ্গল থেকে একটা অবয়ব বের হয়ে আসে। কিন্তু এর আগে যেই একটা সুদর্শন পুরুষ দেখতে অনেক সুন্দর, স্মার্ট ছিল, কিন্তু এবার ওরকম না। এবার তার চেহারাটা খুবই ভয়ংকর। তার চোখগুলা জ্বলন্ত কয়লার মতো এবং তার সারা শরীরে যেমন ওই যে ঘা টাইপের থাকে, কিছু মানুষ আছে না যেমন সারা শরীরে ঘা থাকে, ওরকম সারা শরীর ভর্তি তার ঘা, এবং তার ২ হাঁটুতে ২ টা চোখ আছে, আরো ২ টা চোখ, এবং চেহারাটা খুবই বীভৎস, যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না। তো এরকম দৃশ্য নিয়ে সে তার এরকম একটা রূপ নিয়ে
সেখানে পথ আটকে দাঁড়ায় এবং তাকে গালাগালি করতে থাকে যে তোকে এত করে নিষেধ করলাম, তারপর তুই সেই মেয়েটার মানে চিকিৎসা করলি। তো এই জন্য সে মানে খুব রাগান্বিত এবং ওইখানে ইমাম সাহেবও তাকে অনেক কথা বলতে থাকে যে আমার কাজ যেটা আমি করছি, এটাই আমার কাজ, এরকম অনেক কিছু তাকে বলে। তখন সেই অবয়বটা বলে, তুই শক্তি দেখাইতে গেছিস না, ঠিক আছে, তাহলে দেখ আমার শক্তি। তো এরকম একটা কথা বলে হঠাৎ করে মানে ওই ছেলেটার থেকে একটা আগুনের মানে একটা কিছু, একটা আগুনের একটা জিনিস যেটা উড়ে এসে মানে তার দিকে, তার শরীরের মধ্যে ঢুকে যায় এবং সেই ইমাম সাহেবের একটা ধাক্কা লাগে এবং তার যখন ধাক্কাটা লাগে সে মানে পড়ে যেতে নেন এবং পড়তে পড়তে তিনি মানে কোনো রকমে নিজের ব্যালেন্সটা ঠিক করতে পারেন। কিন্তু সেই যখন আগুনের যেই শিখাটা তার শরীরে এসে মানে পড়ে, মানে তখন তার সারা শরীরটা যেমন আগুনের মতো গরম হয়ে যায়, মানে তিনি সেই তাপটা অনুভব করতে পারেন যে শরীরের মধ্যে তার একটা মানে আগুন জ্বালায় দিলে ভিতরে যেরকম লাগে ঠিক ওরকম। তারপর থেকে তিনি মানে যে বাসায় যান ওই দিন মানে বাসায় গিয়ে তিনি মানে অনেক কষ্টে গোসল করেন, তিনি দাঁড়ায় থাকতে পারতেছিলেন না। তারপর তিনি সেখানে শোন, মানে ঘরে এসে শোন এবং তার ভাষ্যমতে সেই দিন শোয়ার পর থেকে তিনি আর বিছানা থেকে উঠতে পারেননি। তো এই জন্যই তিনি বলছেন যে তার এই রোগ মানে ভালো হবে না, মানে ওই জিনিসটা তার শরীরের মধ্যে ঢুকে গেছে এবং প্রতিনিয়ত তার মানে ক্ষতি করতেছে সে। তখন মানে ওই জিনিসটা তাকে এমনও বলে, সে যখন একা থাকে ঘরে ওই জিনিসটা মানে তার সাথে কথা বলে যে সে তাকে আস্তে আস্তে এরকম করে শেষ করে দিবে। তার অপরাধ ছিল যে সেই ওই মেয়েটার চিকিৎসা কেন করলো। তো এটা বলে সেই ইমাম সাহেব একটু কান্না করলেন। তখন সেই ছাত্র যিনি ছিলেন তিনি তাকে আরো কিছু আশ্বস্ত করেন এবং সে জিজ্ঞেস করে যে আপনি কি আর কিছু বলবেন? তখন সে বলে যে না। তো সেও তার সাথে অনেকক্ষণ বসে বসে কথাবার্তা বলে এবং তাকে বিভিন্নভাবে মানে সাহস যোগানোর চেষ্টা করে। অনেক কথা বলে সে প্রায় ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে সেখান থেকে আবার চলে আসেন। তো পরের দিন তার ফোনে একটা ফোন আসে। সেই ইমাম সাহেবের ছেলে ফোন দিছে যে সেই ইমাম সাহেব নাকি মারা গেছে। তো পরবর্তীতে সে সেখানে যায় এবং তার দাফন করে। সো ভিউয়ার্স, এই ছিল ১ম একটি ঘটনা এবং দ্বিতীয় যেই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই ঘটনাটি মানে আমরা কিন্তু ভূতের গল্প বা ভূতের যে ঘটনাগুলা এইগুলা মানে আমাদের মাথায় আসলেই কিন্তু ১ম এ আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে গ্রাম, জঙ্গল, নির্জন এলাকা এরকম কিছু। কিন্তু আসলে আমরা কিন্তু এটাও মানে বিশ্বাস করতে চাই না যে বিভিন্ন সময় বিভিন্ন মানে অনেক ধরনের ঘটনা আছে যেগুলা শুধুমাত্র গ্রামে নয় বা কোনো নির্জন পরিবেশে না, জঙ্গলের মধ্যে না। মানে স্বয়ং ঢাকা শহরেও কিন্তু এরকম ঘটনা ঘটে। এরকম অনেক আছে। তো এরকমই আজকে যিনি এই ঘটনাটা শেয়ার করছেন তার নাম হচ্ছে আরিফ। সেই আরিফ তিনি ঢাকার কোনো একটা কলেজে লেখাপড়া করেন এবং ঢাকার ধানমন্ডিতে একটা বাড়ি আছে যে বাড়িটা খুবই হান্টেড। তো তিনি সেই বাড়িটার ব্যাপারে মানে জানার জন্য সেখানে যান এবং তার মানে তিনি যেটা জানতে পারেন যে বিষয়গুলা, সেই বিষয়গুলাই তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। এই বিষয়গুলা জানার জন্য তিনি সেখানে যান। তো যদিও তাকে সেই বাড়িটাতে ঢুকতে দেওয়া হয় নাই বা ওই বাড়িটাতে মানে বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হয় না। আর যেহেতু তিনি মানে ঢাকাতেই থাকেন এজন্য আর বাড়িটার ব্যাপারে তিনি আগে থাকতেই অবগত ছিলেন। যার কারণে বাড়িটাও মানে খুঁজে পেতে তার তেমন একটা সমস্যা হয় নাই। তো ভিতরে যেহেতু তিনি বাড়িটাতে ঢুকতে পারেন নাই, তবে তিনি ওইখানে আশেপাশে অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন বাড়িটার ব্যাপারে। সেখানে যেই চায়ের দোকানের মামারা আছে তাদের থেকে এবং আশেপাশে যে লোকজন থাকে তাদের কাছ থেকে বা সেই বাড়ির দারোয়ান যিনি ছিলেন তার কাছ থেকে তিনি মানে বিভিন্ন ধরনের ঘটনা জানার চেষ্টা করেন। তো পরবর্তীতে তিনি জানতে পারেন যে সেই বাড়িটাতে যে ৩ তলা যে ফ্লোরটা ছিল
ওই ফ্লোরটার মধ্যে যে সামনে যে একটা জানালা ছিল, সেই জানালার মানে একটু ছোট্ট একটা বারান্দার মতো ছিল, সেখানে একটা দোলনা ঝুলানো। তো সেখানে নাকি প্রায় সময় একটা মেয়েকে দেখা যায়, সে নাকি ওই দোলনার মধ্যে ঝুলে। এবং তাছাড়া আরো কিছু ঘটনা আছে যে বাড়িটার যে বর্ণনাটা যদি দিতে যাই যে কবে থেকে এই ঘটনাটা শুরু। তো এই ঘটনাটা শুরু হয় মূলত যে ওই ফ্লোরটাতে একটা ভাড়াটিয়া থাকতো। তাদের একটা মেয়ে ছিল ছোট, যার একটু মানসিক সমস্যা ছিল এবং সে একদিন আত্মহত্যা করে ওই বাড়িতে। তারপরের থেকে মানে ওই ফ্লোরটাতে এরকম সমস্যা হয়। আর ওই যে বিল্ডিংটা, পুরা বিল্ডিংটার মানুষই মানে কেউ না কেউ মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনার সম্মুখীন হইছে বা বিভিন্নভাবে তারা ভয় পাইছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হইতাছে যে মানে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে, বাড়ির মধ্যে যে যতগুলা ফ্লোর ছিল, মানে প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে কিন্তু এরকম সমস্যা হইতো না। কিন্তু ওই ৩ তলার যে ফ্ল্যাটটা ছিল, ওই ফ্ল্যাটে মানে কোনো মানুষ থাকতে পারত না। কোনো ভাড়াটিয়া এসে থাকতে পারত না। যেমন তাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতো। এবং দেখা গেছে যে অনেক সময় ওই ফ্লোরটার মানে যখন সিঁড়ি দিয়ে মানুষ উঠতো, ভেতর থেকে অনেক ধরনের চিৎকার চেঁচামেচি শব্দ পাইতো। তো পরবর্তীতে সেই তালা খুলে ভিতরে যেয়ে কিন্তু আসলে দেখতো যে কিছুই নাই। তো এরকম ঘটনা অহরহ ঘটতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে প্রতি আমাবস্যার রাত্রে নাকি মানে ওই বিল্ডিংটার যে জানালাগুলা ছিল, যে প্রত্যেকটা রুমের যে জানালা ছিল, ওই জানালার দিয়ে দেখা যাইতো যে একটা মেয়ে সেখানে ভিতরে হাঁটাহাঁটি করত। কিন্তু সেই মেয়েটা মানে মানে আমাবস্যার রাত্রের সময় দেখা যেত। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেদিন ওই মেয়েটা এরকম হাঁটাহাঁটি করত, ওইদিন মানে অসংখ্য কুকুর ওই পুরা বাড়িটাকে ঘিরে থাকতো। কালো অনেকগুলা কুকুর। মানে ওই কুকুরগুলাকে আমাবস্যা রাতেই দেখা যেত। কিন্তু এছাড়া আর সারা মানে পুরা মাসের মধ্যে এদের আর হুদিস পাওয়া যেত না। যে এরা কোত্থেকে আসে এতগুলা কুকুর। তো এরকম মানে অনেক জনের কাছে অনেক ধরনের ঘটনা ছিল ওই বাড়িটাকে ঘিরে। এবং একদল ছেলে বলে যে তারা নাকি ওই কুকুরটাকে মানে কুকুরগুলাকে দেখার জন্য যে এরা কোত্থেকে আসে, মানে ইনভেস্টিগেশন করার জন্য তারা নাকি বের হইছিল। সেই কুকুরগুলার পিছু নিছিল। তো পরবর্তীতে নাকি ২ জন নাকি সেই কুকুরের কামড়ে আহত হইছে তাদের মধ্যে। এবং তারা এই ঘটনাটার বর্ণনাটা কিন্তু অন্য একটা রেডিও স্টেশনে দিছিল যে তাদের সাথে এরকম ঘটনা ঘটছে। তো যাই হোক, সে মানে আরো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে সেখানে আশেপাশে ঘুরে। তো বিভিন্ন মানুষ যারা ওইখানে স্থানীয়, তারা ওই বাড়িটাকে নিয়েও মানে অনেক কিছু, অনেক মন্তব্য করে যে এরকম এরকম বিষয়। তারপর আরো একটা ঘটনা যে বাড়িটার মধ্যে যে ফ্লোরটা ছিল, মানে এরকমই তারা একজনের সন্ধান পায় যে কিনা ওই বাড়িটা ৩ তলায় ভাড়া নিছিল। তো তাদের সাথে যে ঘটনাটা ঘটতো যে তারা প্রতিদিন রাত্রে ঘুমাইতো এবং সকালে উঠলে তাদের যে মানে ডাইনিং স্পেসটা ছিল, সেখানে যে পাকাটা ওইটার মাঝখানে মানে পানির মতো জমে থাকতো। মানে অনেক পানি, যেমন রাস্তার মধ্যে যদি বৃষ্টি হয়, যেমন রাস্তার যে মাঝখানে বা বিভিন্ন জায়গায় যে জায়গাটা একটু মানে নিচা টাইপের থাকে, একটু ডাবানো থাকে, ওই জায়গাটায় যেরকম পানি জমে ওরকম ভাবে তাদের ওই সেই ডাইনিং স্পেসের মাঝখানে পানি জমে থাকতো। কিন্তু ওইটা কোনো সাধারণ পানি না, মূলত ওইটা অনেকটা মানে রক্তের মতো লাল বোঝা যাইত, এরকম মনে হইতো যে রক্ত। তো এরকম মানে ঘটনা তাদের সাথে ঘটে, বাড়িওয়ালাকে জানানো হয়। সে কয়েকবার ঠিক করে দেয় এবং ওই জায়গাটা ভেঙে আবার একটু উঁচা করে দেয়, আবার নতুন করে টাইলস বসায় দেয়। কিন্তু তারপরও সেম এই সমস্যা মানে আর কখনো বন্ধ হয় না। এরকম চলতেই থাকে। আর ওই ফ্ল্যাটটাতে মানে অনেক বেশি ইলেকট্রিসিটি সমস্যা করত। যেমন অন্য ফ্ল্যাটের মধ্যে মানে কারেন্টের লাইন ঠিক আছে, কিন্তু অথচ ওই ফ্ল্যাটটার মধ্যেই দেখা গেছে যে বিদ্যুতের সমস্যা। অথচ মিস্ত্রি আনলে দেখা যেত যে সবই ঠিকঠাক। মানে কারেন্ট হঠাৎ বন্ধ হয়ে যেত নিজে থেকে, আবার মানে ইচ্ছাকৃতভাবেই চালু হইতো। মানে এরকম একটা অবস্থা, যার কারণে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। তো এরকম মানে অনেক ঘটনা সেই বাড়িটাকে ঘিরে আছে। এবং সে যে দারোয়ান চাচা ছিল, সে বলে যে
মানে এই বাড়িতে এখন যারা থাকে তারা মূলত সেই ৩ তলার যে ফ্ল্যাটটা ওইটাকে এভয়েড করে চলে। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় মানে তারা ওই যে ফ্ল্যাটটার সামনে ওইখানে আসলে যদি কোনো শব্দ পায় তবুও তারা দাঁড়ায় না, সরাসরি উপরে চলে যায়। তো এরকম অনেক ঘটনাই আছে ওই ফ্ল্যাটটাকে ঘিরে। তো ভিউয়ার্স আপনারাও যদি মানে এরকম খোঁজখবর নেন হয়তো এরকম পাবেন। যে এরকম আপনার আশেপাশেও থাকতে পারে অনেক ঘটনা আছে। অনেক ভয়ংকর বাড়ি আছে যা ঢাকা শহরের মধ্যে হয়তো মানে অনেক মানুষের ভিড়ে হয়তো এইগুলা তেমন একটা মানে ফ্লাশ হয় না, অনেকটা চাপা থাকে। তো ঠিক ওই বাড়িটাও কিন্তু এরকমই। মানে ওই এলাকার যে আশেপাশে অনেক মানুষ ওই বাড়িটার ব্যাপারে জানে। কিন্তু ওই বাড়িতে মানুষ থাকে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ওই ফ্লোরটার মধ্যে মানে যত ধরনের উপদ্রব দেখা যায়। আর সেই যে দারোয়ান ছিলেন সে কিন্তু মানে একটা কথা শেষে বলছিলেন যে, "দেখেন" তাকে প্রশ্ন করা হয়েছিল যে, "আপনি যে এখানে যে গার্ডের চাকরি করেন, এই জায়গাটাকে যে পাহারা দেন, যদি আপনার সাথে মানে এরকম কিছু একটা ভয়ংকর ঘটনা ঘটে যায় তখন সেই মানে দারোয়ান চাচা বলে যে, "আসলে মামা যদি আপনি মানে ভূত মানেন, বিশ্বাস করেন, তাহলে আপনার এইটাও বিশ্বাস করতে হইব যে ভূত আপনার সাথেই আছে সবসময়। হয়তো সে আপনাকে সুযোগ পাইলে ক্ষতি করবে, সুযোগ না পাইলে ক্ষতি করবে না। তা আমরা যদি সুযোগ দেই মানুষ তাহলে তারা ক্ষতি করতে পারে। আর আমরা যদি সুযোগ না দেই তাহলে তারা কখনোই ক্ষতি করবে না।" তো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো আজকের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ। ভালো থাকবেন।